প্রিয় শিক্ষার্থীরা, সুজন পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে বাংলা বানান। এইচএসসি পরীক্ষার্থী যাদের পরীক্ষা চলছে, বিশেষ করে এই সময়ের মধ্যে, অর্থাৎ সামনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা খুবই সন্নিকটে। তো এই বিষয়কে সামনে রেখে একটি ক্লাস আমি উপস্থাপন করছি, এবং সেটা হচ্ছে বাংলা বানান। এবং বাংলা বানানের যে কোয়েশ্চেনটি সবচেয়ে বেশি সংখ্যকবার বিভিন্ন বোর্ডে, সকল বোর্ডে প্রায় এসছে, সকল বোর্ডে সবচেয়ে বেশি আসছে, এই কোয়েশ্চেনটার নাম হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম। তো এই কোয়েশ্চেনটির নম্বর হচ্ছে 5 বরাদ্দ, এবং এর সাথে অথবা থাকবে হচ্ছে যে কোনো 5টি বানান শুদ্ধ করে লিখো। তো আমি যেটা লিখেছি এটা হচ্ছে বর্ণনামূলক কোয়েশ্চেন, এবং তার এই পাশটায় লিখেছি বানান সংশ্লিষ্ট কিছু নিয়মাবলী। এই নিয়মাবলীগুলা যদি তোমাদের মাথায় থাকে তাহলে যে কোনো বানান, তুমি তো আর আগে নিশ্চয়ই প্র্যাকটিস করবে, যে কোনো বানান তোমার জন্য ইজি হয়ে যাবে। সো আমি শুরুতে কথা বলবো হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের এই রচনামূলক বা বর্ণনামূলক কোয়েশ্চেনটি নিয়ে। তো শুরু করা যাক, আমার সাথে থাকবে। দেখো, আমি তোমাদের সুবিধার্থে 5টা নিয়ম লিখে রেখেছি, যে কোনো 5টা নিয়ম লিখতে হবে। সহজ করে আমি 5টা নিয়ম লিখে রেখেছি। 1 নম্বরে, যে সকল শব্দে রস্বই দীর্ঘই বা রস্যু দীর্ঘ উভয় শুদ্ধ, কেবল সে সকল শব্দে রস্বই এবং রস্যু অথবা তার কার চিহ্ন ব্যবহার করা যাবে। এটা হচ্ছে ইজিলি জিনিস। অর্থাৎ বাংলা ব্যাকরণে সহজতর করার জন্যে, মূলত ভাষাতাত্ত্বিক বা বাংলা যারা ব্যাকরণে যারা পঠন পাঠন করেন, তারা এটাকে সহজ করার জন্য মূলত বলেছেন যে যেসব বানানের রস্বই দীর্ঘই, রস্যু দীর্ঘ উভয় শুদ্ধ, সেসব ক্ষেত্রে শুধুই রস্যু ই এবং রস্যু উ ব্যবহৃত হবে। যেমন পল্লী, শ্রেণী, ধরনী, এই শব্দগুলিকে আমরা একসময় দীর্ঘকার দিয়ে লিখতাম। এখনো দীর্ঘকার রস্যইকার দিয়ে লিখলেও সমস্যা নেই, জন্যই বলা হচ্ছে এই বানানগুলি। তবে রস্যইকার এবং রস্যুকার ইউজ করাটা শ্রেয়, ইজি করার জন্য ওনারা যাচ্ছেন সহজতর করার জন্য। আমি 1 নম্বরটা পড়লাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা মুছে দিচ্ছি আমার সুবিধার্থে। 2 নম্বর, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। রেফ একটা বর্ণ যেটি শব্দের উপরে আমরা ব্যবহার করি, বর্ণের উপরে ব্যবহার করি, রয়ের মতো কাজ করি। যেমন দেখো, অর্জন, বর্জন, কর্ম, সূর্য ইত্যাদি। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দেখো তো, আমি যেটা লিখছি অর্জন, আমি এখানে লিখছি অর্জন, অর্জন। এই দেখো, এই রেফের নিচে কি আছে? বর্গীয় জ, অর্জন। আর কিন্তু রটা বা রেফের উচ্চারণটা আগে আসছে, অর্জন। তার মানে বর্গীয় জ আছে রেফের নিচে। তো বর্গীয় জ একটা ব্যঞ্জন ধ্বনি। আমরা বলছি রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, মানে দুইবার উক্ত হবে না, দুইবার উল্লেখ করা যাবে না, দুইবার ব্যবহার করা যাবে না। কর্ম, এই যে কর্ম শব্দটা আমি লিখলাম কর্ম, এই যে রেফের নিচে কিন্তু উচ্চারণটা হচ্ছে কর্ম, আগে রেফের উচ্চারণ, তাই এটা নিচে আরেকটা ম দিলে ভুল। সুতরাং একটা করে ম দিতে হবে। কর্ম, অর্জন, বর্জন, কার্য, সূর্য ইত্যাদি হতে পারে। ওকে, 3 নম্বর নিয়ম, সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্ব পদে অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হয়। মানে বলা হবে যে এই ক, খ, গ, ঘ যদি সন্ধির ক্ষেত্রে থাকে, আমি উদাহরণ দিচ্ছি তোমাদের। দেখো, আমরা দিলাম যেমন সঙ্গীত অহংকার, দিলাম সম যোগ গীত সমান সমান সঙ্গীত। তো এটা কিভাবে হলো? এটা হলো, দেখো বলছি যে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে, এই দেখো ক, খ, গ পরে থাকছে, মানে সন্ধি তো দুটো বর্ণের মিলিত রূপ সন্ধি। তো দেখো, এই প্রথম শব্দের শেষ বর্ণ কিন্তু ম, আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ হচ্ছে গ। তো বলছে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে, মানে দ্বিতীয় শব্দে থাকলে, দ্বিতীয় অংশ থাকলে, মানে এটা পরে থাকলে পূর্ব পদে অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার, এই যে ম, এই ম স্থানে অনুস্বার হয়ে গেছে। এখন দেখো, আমি একটু দেখাই, যদি এভাবে লিখি আমরা সঙ্গীত, দেখো স ঠিক আছে, গীত ঠিক আছে, গীত ঠিক আছে। এই দেখো, এই যে মটা ছিল ম স্থানে অনুস্বার চলে আসছে। এটাই বলেছে যে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্ব পদে অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার লিখতে হবে। এরপরে দেখো, আমি আরেকটা বাক্য দিচ্ছি, শব্দ দিচ্ছি অহংকার। অহংকারের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহম যোগ কার সমান সমান অহংকার। দেখো, আমরা লিখছি অহংকার। দেখো,
অহ, অহ ঠিক আছে, কার, কারো ঠিক আছে, এই যে অনুসার, এই যে ম ছিল, ম স্থানে হয়ে গেল অনুসার। এটা বলেছে যে ক খ গ ঘ পরে থাকলে, মানে শব্দের পরে অংশে থাকলে, তাহলে এই ক খ গ ঘ স্থানে অনুসার হবে। শব্দের শেষে বিসর্গ থাকবে না, মানে শব্দের শেষে এক সময় বাংলা ব্যাকরণে বিসর্গ যুক্ত হইতো। প্রথমত, দ্বিতীয়ত, কার্যত, বস্তুত, হ্যাঁ, তারপরে প্রধানত, এগুলো থাকতো। তো এখন বলা হচ্ছে যে শব্দান্তে বা শব্দের শেষে বিসর্গ থাকবে না, বিসর্গ থাকলে সেটা লোপ পাবে। যেমন এখানে উদাহরণ আছে, এই যে কার্যত, কার্যত এক সময় এরকম থাকতো। তো আধুনিক বাংলা ব্যাকরণে বলা হয়েছে যে বিসর্গ সর্বশেষ লোপ পাবে না, থাকবে না। এবারে প্রধানত, দুটো উদাহরণ দিলে হবে। প্রধানত এগুলো একসময় সিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে বা আধুনিক বাংলা ব্যাকরণে সেটি নাই, তার মানে এটা বিসর্গ হবে না। এ হচ্ছে গেল 4 নম্বর নিয়ম। আমি 4 নম্বর মুছে দিচ্ছি। এবারে 5 নম্বর, সকল অতৎসম মানে তৎসম নয়, অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, ইভেন মিশ্র শব্দে রস্যই রস্যু বা এদের কার চিহ্ন ব্যবহৃত হবে। অর্থাৎ যে সকল শব্দ তৎসম শব্দ না, অতৎসম, তার মধ্যে তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, এইসব শব্দের ক্ষেত্রে রস্যই এবং রস্যু ব্যবহৃত হবে, দীর্ঘই দীর্ঘ ব্যবহৃত হবে না। যেমন দেখো, আরবি, আরবি, আরবি শব্দটা তৎসম নয়, তাই রস্যই করেছে, যে রস্যই আরবি। আমরা ইংরেজি, 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 এটিও তৎসম শব্দ নয়, এটি অতৎসম শব্দ, সুতরাং এটা রস্যই করেছে। আমরা হচ্ছে বাঙালি, দুইভাবে হয় বাঙালি, এটা আলি প্রত্যয়যুক্ত হয়। এছাড়াও আমরা যে নিয়মটা বললাম রস্যই রস্যু, এই দুইটার ভিতরে পড়ে। তো আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো, এবং এই কোয়েশ্চেনটি লেখার কারণ হচ্ছে খুবই সম্ভাবনা যে কোয়েশ্চেনটি তোমাদের বোর্ডে কমন পড়ে যাবে, যে কোনো বোর্ডে, এবং একাধিক বোর্ডে একই সাথে আসছে কোয়েশ্চেনটা, তাই আমি দিচ্ছি। এবং একই সাথে তোমরা নিশ্চয়ই বাংলা বানানের বিভিন্ন বোর্ডে যে কোয়েশ্চেনগুলো আসছে, বাংলা শুদ্ধিকরণ, বানান শুদ্ধি, বারবার এগুলো খালি দেখবা, বাসার মধ্যে এগুলো প্র্যাকটিস করবা, খাতার মধ্যে 2-5টা, মানে নিয়ম যতটুকু পারো, নিয়ম ছাড়াও মানে চোখের দেখায় তোমরা অনেক কিছু পারবা, যে কোনো 5টা শব্দের উত্তর দিতে হবে। তো এরকমই কিছু শব্দের কিছু নিয়ম, যেগুলো দ্বারা তুমি একটি শব্দকে বা একটি বানানকে শুদ্ধ করার সম্ভাবনা রয়েছে, এরকম কিছু মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম আমি তোমাদের জন্য লিখে রেখেছি। খুব দ্রুত বলবো, আমি চেষ্টা করবো। দেখো, ব্যক্তিগত জীবনে এবং চাকরি বা নানা কাজে আমাদের এগুলো ব্যবহৃত হয়। অনেকগুলো ছিল, আমি তার মধ্যে বাছাই করে বেটে রেখেছি। 1 নম্বরে, দূরত্ব বোঝায় না এমন শব্দে রস্যু উ এবং তার কার চিহ্ন ব্যবহৃত হয়। দূরত্ব বোঝায় না, যেমন দেখো দুরন্ত, দুরন্ত মানে কিন্তু দূরত্ব বোঝায় না, দুরবস্থা মানে খারাপ অবস্থা, দুর্যোগ মানে একটা প্রবলেম, ডিজাস্টার, দুর্নাম। তো এইসব শব্দ দিয়ে কিন্তু দূরত্ব বোঝাচ্ছে না, দূর দূরান্ত, দূরে, অদূর, সুদূর, এগুলো এই দূরত্ব বোঝাচ্ছে না কিন্তু। তাই এগুলোতে যে রস্যুকার আছে, যে রস্যুকার, 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 দুর্যোগ, দুর্নাম ইত্যাদি, বোঝা গেল। এবারে এটা তো গেল, এই দূরত্ব বোঝায় বা দূরত্ব বোঝালে দীর্ঘকার হয়। আমি যে উদাহরণ দিচ্ছি, দেখো দূর, দূর, দূর বলতে কিন্তু দূরত্ব বোঝাচ্ছে, অনেক দূরে, এরকম বলছি। এখানে বলছি দূরবর্তী, দূরবর্তী স্থান, এরকম হতে পারে, দূরবর্তী, তার মানে এটা কিন্তু দূরত্ব বোঝাচ্ছে। আমরা বলি দূরীকরণ, এটা কিন্তু দূর, মানে কি বলে যে দূরত্ব বোঝাচ্ছে। তার মানে দূরত্ব বোঝালে দীর্ঘকার, আর দূরত্ব না বোঝালে সবসময় রস্যকার হবে। দু দ্বারা যে শব্দগুলো তৈরি হবে সেটি 2 নম্বর নিয়ম গেল। এবার আমি মুছে দিচ্ছি হচ্ছে এই যে 3, জীবী শব্দান্তে বা শব্দের শেষে বা পদের শেষে জীবী থাকলে সর্বদা এটা দীর্ঘিকারী হয়। মানে জীবী যে কোনো শব্দের শেষে থাকবে দুটি দীর্ঘিকার, জীবী মনে রাখতে হবে। যেমন দেখো, আমি লিখলাম শ্রমজীবী, শ্রমজীবী হতে পারে কর্মজীবী, হতে পারে না চাকরি, হতে পারে পেশাজীবী, পেশাজীবী। তার মানে জীবী সর্বদা দীর্ঘিকার হবে এবং পদের শেষে থাকবে, এটা কোনো চেঞ্জ নাই, এটা ফিক্স থাকবে, জীবী যা আছে তাই থাকবে, মনে রাখতে হবে। ওকে, তারপর দেখো আবলি, আবলি একটা প্রত্যয়। আমরা লিখলাম দেখো নিয়মাবলী, আবলি থাকলে যত জায়গায় আবলি থাকবে সব জায়গায় রস্যইকার হবে। আবলি, এক সময় নিয়মাবলী, এগুলো দ্বারা আমরা দীর্ঘকার দিয়ে লিখতাম, কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণ নিয়ম অনুযায়ী, বানান নিয়ম অনুযায়ী সবসময় রস্যইকার হবে। যেমন দেখো
আবলি, আমরা দিলাম হচ্ছে নিয়মাবলী, নিয়মাবলী, হ্যাঁ, নিয়মাবলী, কার্যাবলী, কার্যাবলী। তো এই যে দিলাম আবলি একটা প্রত্যয়, নিয়ম যোগ আবলি, কার্যাবলী, কার্য যোগ আবলি এরকম, অর্থাৎ আবলি একটা প্রত্যয় এবং আবলি প্রত্যয় দ্বারা যুক্ত শব্দগুলি সবসময় রস্বইকার হবে, দীর্ঘইকার হবে না, মনে রাখতে হবে। মানে এই যে পূর্ণর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী পূর্ণমান, তারপর হচ্ছে পূর্ণরূপ, পূর্ণরূপ। তো এই যে বললাম পয়ের নিচে দীর্ঘকার এবং মূর্ধন্য রেফ, এই পূর্ণ মানে পরিপূর্ণ বোঝাচ্ছে, ফুল বোঝাচ্ছে। যদি এরকম ফুল বা পরিপূর্ণ বোঝায় সবসময় মূর্ধন্য হবে এবং এর আগে পয়ের নিচে দীর্ঘকার হবে, পূর্ণরূপ ইত্যাদি। আর বারবার বোঝাতে আমরা দেখলাম যে পুনঃ মানে বারবার, পুনরায়, হ্যাঁ, পুনরাবৃত্তি, পুনঃপরীক্ষা, পুনঃনিরীক্ষা। যেমন দেখো আমরা লিখলাম যে পুনঃ মানে বারবার যদি বোঝাচ্ছে, এই জন্য এটা রস্যকার হবে। আমরা বলছি যে পুনঃপরীক্ষা, এখানে বিসর্গ আছে, পুনঃপরীক্ষা আছে, পুনরায়, পুনরায়, এগুলোর ক্ষেত্রে পুনঃ মানে হচ্ছে বারবার বোঝাতে এর নিচে রস্যকার হবে, দীর্ঘকার হবে না। ওই পূর্ণ বোঝাতে পয়ের নিচে দীর্ঘকার হবে, এটা হচ্ছে মেইন বিষয়। এবার হচ্ছে অঞ্জলি। অঞ্জলি শব্দ যত জায়গায় থাকবে, অঞ্জলি শব্দ যত জায়গায় থাকবে সর্বদা রস্যকার হবে। যেমন দেখো গীতাঞ্জলি, আমরা যদি গীতাঞ্জলি, 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 পতঞ্জলি, তারপরে অঞ্জলি আছে, প্রেমাঞ্জলি। এই যে অঞ্জলি, জলি, এই অঞ্জলি শব্দের সর্বদা রস্যইকার হয়, মনে রাখতে হবে, সবসময় রস্যইকার। তারপর দেখো সমাজবদ্ধ শব্দ একসাথে লিখতে হবে। সমাজবদ্ধ শব্দ অনেক সময় পরীক্ষার মধ্যে বানানো থাকতে, ওইটা এভাবে থাকে না, একসাথে লিখতে হবে, এটা কোনো স্পেস থাকবে না। যেমন এখানে আমি লিখেছি চিঠিপত্র, চিঠিপত্র দ্বন্দ্ব সমাসের ইয়েটা লিখলাম, চিঠিপত্র, চিঠিপত্র। আমরা লিখতে পারি সিংহাসন, আমরা লিখতে পারি চাঁদ মুখ। এই যে সমাজবদ্ধ শব্দ, আমি কিন্তু স্পেস দিয়ে লিখতে পারি, চাঁদ মুখ দুই শব্দ বটে, কিন্তু সমাজবদ্ধ শব্দ হওয়ার কারণে একসাথে লিখতে হবে, কারণ সমাজবদ্ধ শব্দের স্পেস হয় না, মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না। ওকে, এবারে বিদেশি শব্দে রস্যইকার সর্বদা হয়, আইসক্রিম, স্টিমার, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলা সব রস্যইকার হয়। ব্যবহারের যুগে কিছু শব্দ এক্ষেত্রে বিসর্গ হবে না, সরি অনুস্বার হবে না। যেমন দেখো অঙ্ক, আমরা অনেকে বানান ভুল করি, এই অঙ্কটা ওর সাথে ক হবে, অঙ্ক। কেউ যদি এরকম লিখে যে অঙ্ক, আমরা অনেকেই লিখি, এটা এটা কিন্তু ভুল, এটা হবে ওর সাথে ক, কারণ এই শব্দগুলির সাথে কখনোই অনুস্বার হবে না। যেমন দেখো ও অঙ্ক, অঙ্কন, আশঙ্কা, গঙ্গা, প্রসঙ্গ, তারপর হচ্ছে বঙ্কিম, এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। এবার তো অনুস্বার ব্যবহার যোগ্য কিছু শব্দ, সংগ্রহ, সংঘটন, সংখ্যা, এটা হচ্ছে অনুস্বার ব্যবহার কিছু শব্দ। এরপর ভাষা এবং জাতির ক্ষেত্রে রস্যইকার হয়। যেমন দেখো আমরা লিখলাম জাপানি, জাপানি, এটা জাতি, ইংরেজি, ভাষা, আরবি, এটা জাতি ভাষা দুইটি, এটা আরবি ভাষায় বোঝাচ্ছে, তাদের জাতি হচ্ছে আরব। আমরা বলতে পারি ফার্সি বা ফরাসি, ফরাসি। তো এইসব শব্দগুলো শুদ্ধ যে ভাষা এবং জাতির ক্ষেত্রে সর্বদা রস্যইকার হয়। এরকম ব্যক্তি বা পার্সন বোঝালে কারি সবসময় দীর্ঘ হবে, সহকারী, মনে রাখতে হবে। এটা পরীক্ষা প্রায় আসে যে সহকারী শিক্ষক, সহকারী অধ্যাপক, এরকম কিন্তু হয়, হ্যাঁ। আর ব্যক্তি না বোঝালে যদি বস্তু বোঝায়, অর্থাৎ ব্যক্তি বোঝে না, তাহলে এটা রস্যইকার হবে। সরকারি, 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 এটা রস্যইকার হবে, সরকারি। মি, অর্থাৎ বয়ের সাথে যদি ম থাকে তাহলে উচ্চারণ হবে। অনেকে বলে বাগ্মী, নো, বাগ্মী, যে খুব কথা বলতে পারে গুছিয়ে, কথা বলে পটু, তাকে বলেছে বাগ্মী, যে সুন্দর করে কথা বলতে পারে গুছিয়ে, তাকে বাগ্মী বলে। ওকে, বাগ্মী। এরপর দেখো আরো আছে, আমরা বলি যুগ্ম, যুগ্ম। অনেকেই শিক্ষিত অনেক মানুষ কিছু যুগ্ম বলে, নো, গর সাথে মফলা থাকলে এটা উচ্চারিত হবে যুগ্ম, যুগ্ম সচিব, যুগ্ম আহ্বায়ক, এরকম আমরা বলি যুগ্ম, রাইট। এবারে গেল
তো আমরা আরো বলি যেরকম অনেকগুলো আছে, মৃন্ময়, ধরো মৃন্ময়, এই ময়ের উচ্চারণ হবে। চিন্ময়, ময়ের উচ্চারণ হবে। বাংময়, এই ময়ের উচ্চারণ হবে। তো কুটমল, হিরণময়, এগুলোর উপরে ময়ের উচ্চারণ হবে। তো এই নিয়মগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা আছো দেখবা। তারপরে কিছু বানান তোমরা দেখে নিবা পরীক্ষার জন্য। সান্ত্বনা, সমীচীন, পিপিলিকা, বেশিরভাগ পরীক্ষা আসে। আকাঙ্ক্ষা, ইয়েস আকাঙ্ক্ষা বানানটা দেখবা তোমরা, অনেকে ভুল করো। আকাঙ্ক্ষা, অ কু আকার, ও কি আকার, আকাঙ্ক্ষা। এই যে আকাঙ্ক্ষা বানানটা প্রায় ভুল লাগে। ইতিমধ্যে নয়, ইতোমধ্যে, মধ্যে। আর হচ্ছে ইতিপূর্বে, ইতিপূর্বে, ইতোমধ্যে, ইতিপূর্বে, এটা মনে রাখতে হবে। আর কয়েকটা শব্দ আছে যে শব্দের মধ্যে বিসর্গ লোপ পায় না, সন্ধি সাধিত হলেও বিসর্গ লোপ পায় না। যেমন দেখো, আমরা বলি প্রাতরাশ, প্রাত বিসর্গ যোগ রাস, প্রাতরের মান ঠিক আছে। আমরা বলি শিরোপীড়া, শির বিসর্গ যোগ পীড়া, শিরোপীড়া। এই যে বিসর্গ লোপ পাবে না, বিসর্গ থাকবে। অনেকে মনে হতে পারে যে বিসর্গ তো সন্ধিসাধিত শব্দে বিসর্গ লোপ পায়, কিন্তু এক্ষেত্রে বিসর্গ লোপ পাবে না, বিসর্গ থাকবে, মনে রাখতে হবে। শিরোপীড়া, প্রাতরাশ। আর একটা শব্দ আছে, আমি ভুলে গেছি এই মুহূর্তে। এরপরে আরো গুরুত্বপূর্ণ শব্দ যেগুলি পরীক্ষার মধ্যে আসে, আমাদের দেখবো দ্বন্দ্ব। খেয়াল করো, দ্বন্দ্ব বানানটা দেখো, দন্ত ন দ, দ বফলা, দন্ত ন দ ফলা, দ্বন্দ্ব। আমরা দ্বন্দ্ব সমাসই বলি, আর যাই বলি এটা এভাবে থাকবে, দ্বন্দ্ব। এই নিয়মটা মানে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানের যে নিয়ম কোয়েশ্চেনটা দিয়েছে, এটা ভবিষ্যৎ মানে প্রচুর বোর্ডে আসছে, এটা মুখস্থ করে ফেলবা। এবং পাশাপাশি বিভিন্ন বোর্ডে আসে কোয়েশ্চেনগুলো সলভ করবা। শুধু বানান নয়, উচ্চারণ বলো, পরে হচ্ছে কি বলো, যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলো, তারপরে সমাস বলো, সমাস সাধিত শব্দগুলো কিন্তু সেম বিভিন্ন বোর্ডেরগুলো বারবার প্র্যাকটিস করবা। সর্বোপরি যে কথা বলবো, ভাব সম্প্রসারণ, যে ভাব সম্প্রসারণ তুমি যদি লেখো, খুবই প্রাসঙ্গিকভাবে 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখলে তুমি ভালো নম্বর পাবা। এবং সেটা হতে পারে তোমার কি বলে যে এটা হতে পারে দিনলিপি অথবা ডায়ালগ, মানে হচ্ছে কথোপকথন যে বলি আমরা। তো এগুলো কিন্তু 1.5 থেকে 2 পৃষ্ঠা লেখা বাঞ্ছনীয়, লিখলে ভালো হবে প্রাসঙ্গিকভাবে। আর রচনার ক্ষেত্রে ভূমিকাটা খুব সুন্দর করে লিখতে হবে, ভিতরে প্রাসঙ্গিক লিখতে হবে, কবিতার শব্দচয়ন দেওয়া যেতে পারে, কোনো এক্সপার্টের মতামত দেওয়া যেতে পারে, রেফারেন্স দেওয়া যেতে পারে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে রচনাগুলোর ক্ষেত্রে। আজকে কিন্তু বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ রচনাগুলো দেখবা, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যু এই রচনাগুলো দেখবা। তবে আমি বলি জাতীয় চেতনা, বাংলাদেশের শিল্প এবং বাংলাদেশের আর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড, এই 3টা টপিক থেকে, মানে 3টা বিশাল বড় টপিক থেকে 3টা রচনা ভালো করে শিখবা বা ভালো করে পড়বা, তাহলে হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিবা এবং সবার জন্য শুভকামনা রইল। ভালো করে পরীক্ষা দিবা, সব অ্যান্সার করে আসবা।